আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত দুইটা প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা প্রশ্ন আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করে যাক। এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে ব্যাংকে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। তো ডেবিট মেমোরেন্ডাম বলতে বোঝায় ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যখন টাকা কেটে নেয় তখন ব্যাংক একটা কাগজ সংরক্ষণ করে, সেই কাগজটাকে ডেবিট মেমোরেন্ডাম বলে। তাহলে এখানে এই যে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কর্তন করেছে, এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে। তার ব্যাংক কর্তৃক চেক অমর্যাদা হয়েছে, এর জন্য ব্যাংক জমা কমে যায়, এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে। তারপর যে ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ, এটার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে। অর্থাৎ ব্যাংক থেকে টাকা কমে গেছে, তার জন্য ব্যাংক যে দলিল সংরক্ষণ করে তার নাম ডেবিট মেমোরেন্ডাম, সংক্ষেপে বলা হয় ডিএম। যাই ক নম্বরের সমাধানের চেষ্টা করি। আমরা এইভাবে ক নম্বরে ছক অঙ্কন করতে পারি। আমার সামনে যারা আছে তারা ছক অঙ্কন করছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো, এই ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়, ক্রমিক নং, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। এখন যে তিনটা লেনদেন ডেবিট মেমোরেন্ডামের সাথে সম্পর্কিত, সেই তিনটা লেনদেনের উপরে লিখে রাখলাম, দেখে দেখে আমরা এখানে লিখবো। এই যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আর চার্জ কর্তন, মঞ্জুরিকৃত সুদটা কিন্তু আসবে না, কারণ মঞ্জুরিকৃত সুদের জন্য ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম সংরক্ষণ করে, কারণ মঞ্জুরিকৃত সুদের জন্য ব্যাংক জমা বাড়ে। তাহলে কোনটা আসবে? এই ব্যাংক চার্জ আসবে, এটার জন্য ব্যাংক জমা কমে যায়। তাহলে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলি এখানে আসবে। যেমন ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, এটা লিখবো। ব্যাংক কর্তৃক চার্জ কর্তন কত টাকা? 50 টাকা, সরি এই যে 40 টাকা। আচ্ছা, ব্যাংকে জমাকৃত অমর্যাদিত চেক, অর্থাৎ প্রত্যাখ্যাত হয়েছে চেক, তো এটার জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করবে। ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, এই 2000 টাকা। আবার ব্যাংক কর্তৃক বীমা পরিশোধ, এটার জন্য ব্যাংক জমা কমে যাবে, তাহলে এই 1000 টাকা এখানে লিখবো। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। ডেবিট মেমোরেন্ডাম বলতে বোঝায় ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়, তার জন্য ব্যাংক একটা কাগজ সংরক্ষণ করে, কাগজ, রসিদ, ওটার নাম ডেবিট মেমোরেন্ডাম। আর আমাদের প্রশ্নে বলেছিল ডেবিট মেমোরেন্ডামে কোনগুলি বলবে, তো যেগুলি দ্বারা ব্যাংকে টাকা কমে গেছে সেগুলি বলবে, সেজন্য এই তিনটা আমরা এখানে লিখলাম। এটা যোগ করে আমাদের ক নম্বরের উত্তর হবে এই 3040 টাকা। আমার সামনে যারা আছে সবার লেখা কমপ্লিট হয়েছে? জি স্যার। কারো বুঝতে সমস্যা থাকলে বল। না সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো পরেরটা যাই। সম্রাট তোলা হয়েছে? জি স্যার। তাদের তোলো। স্যার নেক্সটে দাম নেটওয়ার্ক। এরপরে খ নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলেছে। তো ব্যাংক সমন্বয় বিবরণী আমরা এইভাবে ছক অঙ্কন করব। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। বিবরণের ঘরটা অবশ্যই একটু বড় করে টানবো, কারণ ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে অনেক কিছু লিখতে হয়, খেয়াল রাখবে, এটা একটু বড় করে টানবো। আচ্ছা, উপরে লিখবো জনাব নাহিদের ব্যাংক সমন্বয় বিবরণী আর তারিখ লিখবো, 3টা লাইন। আচ্ছা, একটা কাজ করি, যে লেনদেনগুলো নিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব এখানে নিয়ে আসি। তো ব্যাংক সমন্বয় বিবরণীতে কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়, তো যোগের আইটেমগুলো আমি এখানে নিয়ে আসি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই যে কিছু লেনদেন আমি নিয়ে আসলাম, এই লেনদেনগুলি আমরা এখানে লিখব। প্রথমে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, এই লাইনটা আগে লিখবো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত কোন ঘরে লিখবো বলো তো? এই ঘরে না শেষের ঘরে? শেষের ঘরে, রাইট, শেষের ঘরে লিখবো 20,000 টাকা। এটার সাথে যোগ করব, আবার কিছু বিয়োগ করব। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই এক পেজে যোগ বিয়োগ করলে অঙ্কটা একটু ছোট হয়ে যায়, করতে সমস্যা হয়, সেজন্য আমি এইখানে যোগগুলি করব আর বিয়োগগুলি পরের স্লাইডে দেখাবো, তাহলে বোঝাতে সুবিধা হবে। যেগুলি যোগ করতে হবে সেগুলি আমি উপরে রেখেছি। এখন কোনগুলি যোগ হয়? ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে যোগ হয়। বিষয়টি আবারও বলি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে যদি অঙ্ক শুরু হয়, কোনো কারণে যদি ব্যাংক জমা বৃদ্ধি পায় তাহলে সেটি যোগ হয়। যেমন এইখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত নিয়ে অঙ্ক শুরু হয়েছে, তাহলে ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে যোগ হবে। যেগুলি যোগ হবে সেগুলি আমি এখানে নিয়ে এসে রেখেছি, আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বরে বলেছি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এই আইটেমটা কিন্তু থাকেই, তোমরা খেয়াল করে দেখবে। এই আইটেমটা নাই,
এই লেনদেনটি না এরকম অঙ্ক তুমি খুঁজে পাবে না। তাহলে এই লেনদেনটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝি, লক্ষ্য করি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটার অর্থ হচ্ছে আমি একজনকে একটা চেক দিয়েছি, সে ব্যাংক থেকে ওই চেকের টাকা তোলেনি। না তুলে কি করেছে, ব্যাংকে টাকা বেশি আছে, আমার ব্যাংকে যেহেতু টাকা বেশি আছে সেই জন্য এই লেনদেনটা যোগ হবে। কে এসেছে একটু দরজা খুলে দিই। তো তাহলে এখন যোগ করব, এই যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এর ফলে ব্যাংক জমা বেশি থাকে। কেন বেশি থাকে, ব্যাংকে আমি যাকে চেকটা দিয়েছি সে ব্যাংক থেকে টাকাটা তুললেনি, না তুললে আমার ব্যাংকে জমা আছে, সেজন্য এটা যোগ করব। এখন ভাষা লিখবো, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এই 2000 টাকা প্রথম ঘরে লিখব। এবার ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। যে মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা যোগ করেছে, আর ধার্যকৃত চার্জ মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা বিয়োগ করেছে। তাহলে আমরা যোগের মধ্যে আছি, সেজন্য এই যে মঞ্জুরিকৃত সুদ যেটা, সেটা আমরা যোগ করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এই 50 টাকা। পরেরটা বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। একজন দেনাদার আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তো আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, এটাও যোগ হবে। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা এই 5000 টাকা। এবার কি করবো, এগুলো যোগ করে এই টাকাটা হবে 7050 টাকা। এই তিনটা যোগ করে এখানে লিখবো। এবার এইটার সাথে এটা যোগ করে নিচে লিখবো, এইটার সাথে এটা যোগ করলে এই টাকাটা হবে 27050 টাকা। 27050 টাকা করে যোগ করে এটা যোগ করে এখানে লিখে এইটা এটা যোগ করে নিচে লিখেছি। আমার সামনে যারা আছে এই পর্যন্ত করা হয়েছে? জি স্যার। কারো বুঝতে প্রবলেম আছে কোনো আইটেম? না স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগটা এখানে ধরবে না, আমি পরের পেজে করব। আমি যদিও 2 পেজে করছি, কিন্তু তোমরা একটা পেজে করবে, এক পেজে একটা ছকের মধ্যে করবে। আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি। যাই, বিয়োগে এটা থেকে তো বিয়োগ করবো, তো এটা আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এই যে পূর্বের যে এটা একটু মিস্টেক আছে না, ওখানে কত হচ্ছিল, ঠিক ছিল নাকি? 2750 হবে না? এই ছেলে 2750 হবে না? আমার ওখানে যোগ করা ঠিক আছে? পুরো শেষ করো। পুরো শেষ করো। পুরো শেষ করো। হয়েছে। ঠিক আছে। এই তোলা হয়েছে, মাইন্ড মতো তোলা হয়েছে, পরে তুলে নিন, খেয়াল করো, পরে তুলে নিন, খেয়াল করো। এই টাকাটা আমরা পরের পেজে নিয়ে যাই, এই যে এইখানে আমি এগুলো লিখে দিলাম। আর বিয়োগ যেগুলি করব এই পূর্বের যে, তো আমরা পরীক্ষার হলে 2 পেজে করবো না, একটা পেজে করবো, তো আমি বোঝানোর জন্য লিখেছি পূর্বের যে রেখা। এরপরে আমরা এর সাথে বিয়োগ করবো। কোনগুলি বিয়োগ করব, যেগুলি বিয়োগ করব সেগুলি আমি এখানে নিয়ে এসেছি। এখন বিয়োগ করুন কোনগুলি করা হয়, কোনো কারণে যদি ব্যাংক জমা কমে যায় তাহলে বিয়োগ হয়, ব্যাংকে জমা যদি কমে যায় তাহলে বিয়োগ হয়। যেমন এই যে ব্যাংক কর্তৃক চার্জ করত, তো ব্যাংক জমা কমে গেছে, এটা বিয়োগ হবে। তাই লিখবো ব্যাংক কর্তৃক চার্জ করত যা নগদানভুক্ত হয়নি, এই 40 টাকা। তারপরে এই যে ব্যাংকে জমাকৃত যে অমর্যাদা হয়েছে, অমর্যাদা হয়েছে মানে প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান হলে ব্যাংক জমা কমে যায়, সেজন্য প্রত্যাখ্যানটা বিয়োগ করবো। ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক 2000 টাকা। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এই যে 7 নং লেনদেনটি, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে আছে। এই লেনদেনটি না এমন কোনো অঙ্কে তুমি পাবে কিনা সন্দেহ আছে, এই লেনদেনটাও গুরুত্বপূর্ণ। এই 7 নাম্বার লেনদেনটি ভালো করে পড়ি। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, মানে আমি ব্যাংকে একটা চেক আদায়ের জন্য জমা দিয়ে এসেছি, ব্যাংক এখন আদায় করতে পারেনি, তো না পারলে কি ব্যাংক জমা কম আছে না? আমি আবার বলছি, লক্ষ্য করি, আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়ে এসেছি, তো ব্যাংক তো জমা করবে তাই না, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, না পারলে আমার অ্যাকাউন্টে টাকা কম আছে, সেজন্য এটি বিয়োগ হবে। তো ভাষাটা লিখবো, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এই 6000 টাকা। সবার শেষে ব্যাংকের স্থায়ী নির্দেশনা অনুযায়ী বীমা প্রিমিয়াম পরিশোধ করেছে 1000 টাকা। তো আমার অ্যাকাউন্ট থেকে বীমা প্রিমিয়াম পরিশোধ করলে আমার ব্যাংক জমা কমে যাবে, তাই না? সেজন্য এটাও বিয়োগ করবো। এখানে লিখবো
যে ব্যাংক কর্তৃক বীমা প্রিমিয়াম পরিশোধ এই 1000 টাকা, অর্থাৎ যেগুলি দ্বারা ব্যাংক জমা কমবে সেগুলি বিয়োগে লিখলাম। এবার এই কটা যোগ করে 8-9,040 হবে মনে হয়, এখানে লিখব। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, এই 18,010 টাকা হবে, যেটার নাম হবে, এখানে কি ছিল নামটা লক্ষ্য করি, উপরে ছিল কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত উপরে ছিল। এখন নিচে লিখবো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি। তোলা হয়েছে সবার? এবার গ নাম্বারে জাবেদা করতে বলেছিল, তো জাবেদার ঘরটা জাবেদার সব অঙ্কন করলাম। এখন জাবেদা করার জন্য আমাদের বলেছিল গ নাম্বারে যে লেনদেনগুলি জাবেদা করতে বলেছিল সেই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছিলাম। এই যে এখানে আমাদের 4টা লেনদেনে জাবেদা করতে বলেছে, এখানে 3 নম্বরে 2টা আছে, আর 5 নম্বরে একটা, 6 নম্বরে একটা। এই কটার আমরা এখন জাবেদা প্রস্তুত করব। জাবেদার সব তো আমরা জানি, তাই না? এখানে আমরা জাবেদা করব। তারিখ লিখবো, প্রশ্নে তারিখ দেয়া আছে, ওই তারিখটা লিখবো। ডিসেম্বর না মার্চ, দেখো তো কি মাস দেয়া আছে তারিখ প্রশ্নে? ডিসেম্বর। ওকে, তো ডিসেম্বর 31 তারিখ দেয়া ছিল প্রশ্ন, সেটা লিখলাম। এবার 3 নম্বরে বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বাড়ে, তো ব্যাংক জমা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাই না? সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে, 50 টাকা লিখবে। আরেকবার বলছি, লক্ষ্য করি, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুরের যে সাধারণ জাবেদা সেখানেও কিন্তু আমরা করে থাকি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, কারণ এটির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। আর ব্যাংক জমা সুদটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই ব্যাংক সুদ ক্রেডিট হয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপর বলছে ব্যাংক চার্জ 40 টাকা, তো ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক জমা কমে, তাই না? আর ব্যাংক চার্জটা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট করব, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো? ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। টাকা লিখবো 40 টাকা। তারপরটা পড়ি, ব্যাংকে জমাকৃত চেক ফেরত এসেছে, অমর্যাদাকৃত চেক। অমর্যাদা মানে প্রত্যাখ্যান। তো প্রত্যাখ্যান হলে আমরা চেকটা যেদিন ব্যাংকে জমা দিয়েছিলাম সেদিন জাবেদা করেছিলাম ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, আর সেটা যদি প্রত্যাখ্যান হয় ওটার উল্টা জাবেদা হবে। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, চেকটা যেদিন আমরা ব্যাংকে জমা দিয়েছি সেদিন জাবেদা করেছি ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, আর ওই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে উল্টা জাবেদা হবে, অর্থাৎ দেনাদার ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে। কারণ প্রত্যাখ্যান হলে ব্যাংক জমা কমে যায়, সেজন্য ব্যাংক হিসেবে ক্রেডিট হবে। আর ওই যে চেকটা প্রত্যাখ্যান হলো সেটা কিন্তু দেনাদারকে ডেকে আমরা দিব যে আপনি কি চেক দিয়েছেন, প্রত্যাখ্যান হয়, তাহলে দিচ্ছি কাকে? দেনাদারকে, দেনাদার ডেবিট। আর চেকটা ফেরত পাচ্ছি কোথা থেকে? ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রত্যাখ্যাত চেক এর জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই 2000 টাকা। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, প্রত্যাখ্যাত হলে ব্যাংক থেকে ফেরত পেয়ে দেনাদারকে দিব, দেনাদার ডেবিট যাকে দিচ্ছি, আর ফেরত পাচ্ছি কোথা থেকে? ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। সবার শেষে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা। তো দেনাদার ব্যাংকে জমা দিলে তোমার ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই না? ব্যাংক হিসাব ডেবিট হবে। আর কে জমা দিচ্ছে? দেনাদার, আর দেনাদার হিসাব ক্রেডিট হবে। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই জাবেদা করবো ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। টাকা লিখবো 5000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, টাকা লিখবো 5000 টাকা। কেন ব্যাংক হিসাব ডেবিট হলো? ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেই জন্য। কি আমার সামনে যারা আছে জাবেদা কোনো সমস্যা বুঝতে পেরেছো? কোনটা সমস্যা বলো? সমস্যা নাই? ওকে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনা আমি একটা একটা করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা।